আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা জুম এবং লাইভ ক্লাসে বিভিন্ন জায়গা থেকে জয়েন করছে, সবাইকে সেই পরিবারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। জুমে এই মুহূর্তে অনেকে জয়েন করছে, আমার কিছু এক্স স্টুডেন্টকেও দেখতে পাচ্ছি। তো আমরা আজকে ডিসি সার্কিট ক্লাস করব। স্যার, একটু কম বোঝা যাচ্ছে মনে হচ্ছে লেখাগুলো। আপনারা কি লেখাগুলো স্পষ্ট বুঝতে পাচ্ছেন? একটু ঝাপসা মনে হচ্ছে। স্যার, কারণটা কি দেখেন। আচ্ছা, আমরা শুরু করি। আমরা ডিসি সার্কিট টেসলা বই অনুসরণ করব। টেসলা বইটা সলভ করব টোটালি। এই জন্য সবাইকে টেসলা বই দরকার। তো এই মুহূর্তে যারা জুমে যুক্ত আছে, আমি সবাইকে টেসলার পিডিএফ ফাইলটা দিচ্ছি টাইপ 1-এর। সবার কাছে কি সবাই কি ওই যে ফ্রি যে অনলাইন ক্লাস ওই গ্রুপে আছে? এখানে যারা আছে, সিয়াম সাব্বির সালাম জানাইছে। একটু সবাই একটু কথা বলেন, না হলে আমি বুঝবো কি করে। আমি আপনাদেরকে ফ্রি অনলাইন ক্লাসে একটা ফাইল দিছি, দেখেন তো। ওটা একটু সবাই একটু অন করেন, ওখান থেকে আমরা ক্লাস করব। আপনারা যারা অনলাইনে এখানে জুমে যুক্ত আছেন, আমাদের ফ্রি অনলাইন ক্লাসে একটা পিডিএফ দিলাম, সেটা একটু ওপেন করেন, আমরা সেটাই করব। পাইছেন সবাই? আমি একজনকে একটু জিজ্ঞাসা করি। জয় দাস, পাইছেন পিডিএফটা? হ্যাঁ। তারপরে হীরা, পাইছেন পিডিএফটা? রেজাউল করিম, জাহিদ, নুরি, গ্লাক্সি M12, পাইছেন আপনারা? হ্যাঁ, রিয়াজুল ইসলাম, ওকে, ঠিক আছে। আমরা সেই পিডিএফটাই সলভ করব। প্রতি শীট আমরা যেহেতু অনেকে বই কালেকশন হয়, যার কারণে প্রথমবার পিডিএফটা দিলাম। এর পরবর্তীতে আমরা বই ধরে সলভ করব। তো ডিসি সার্কিট করব, যেহেতু আমরা সবাই অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একটু এই বিদ্যুৎটা কিভাবে আজকে আমাদের এই পর্যন্ত আসলো একটু পেছনে একটু দেখে আসি, একটু গল্প শুনে আসি। আমরা তো সবসময় পড়ালেখা করবই, তো সেই গল্পগুলোই শুনে আসি। আজকে 2026 সাল, তো ঠিক 200 বছর আগের কথা চিন্তা করেন দেখি। 200 বছর আগে কত সাল ছিল বলেন, একজন কথা বলেন। রিয়াজুল ইসলাম ভাই, 1826 সাল। এই 1826 সালে আমরা আসলে বিদ্যুতের কি পাইছি বলেন তো? কেউ জানেন? সবাই কথা বলবেন। পাইছে কি 1826 সালে ডিসি বিদ্যুৎ পাওয়া গেছে? পাইনি। তার মানে বুঝেন যে 200 বছর আগেও বিদ্যুৎ কিন্তু আমাদের এই পৃথিবীতে ছিল না। এমনকি ধারণাও করা যায়নি যে আজকে বিদ্যুৎ এমন একটা জিনিস ইন ফিউচারে আসবে, যেটা একটা টেকনোলজি ডেভেলপ করবে, একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করে দিবে। এবং শুধু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন না, বিদ্যুৎ তো সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করছে, এমনকি থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সবই এই বিদ্যুতের জন্য হয়েছে। আপনারা জানেন তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোনটা কোনটা, কে কোনটা করছে, প্রথম কোনটা করছে জানেন? যে কেউ বলেন দেখি, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করছে কোন
জিনিসটা আবিষ্কারের মধ্য দিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প বিপ্লব হয়েছে, যেটাকে আমরা বলি শিল্প বিপ্লব। প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব। এখন আমাদের এই মুহূর্তে চতুর্থ শিল্প বিপ্লবে আছি। ইন ফিউচার হয়তো এমন কিছু আমাদের পৃথিবীতে আসবে যেটা পঞ্চম শিল্প বিপ্লব করে দিবে। আমরা যেরকম 200 বছর আগেও বিদ্যুৎ পৃথিবীতে আসবে এটা ধারণাই করা যাচ্ছিল না। বিদ্যুৎটা আসলে আমরা কোন কাজে লাগাবো, কিভাবে ডেভেলপ করব, সেটা ধারণাই করা যায় না। 1826 সালে তার কোনো অস্তিত্ব, হ্যাঁ অস্তিত্ব ছিল তখন। বিদ্যুৎ অনেক কিছু প্যাটার্ন আসতেছে, মানে বিদ্যুৎ জিনিসটা যে আছে এরকম একটা জিনিস আসছে, বাট বিদ্যুৎটা যে কি কাজে লাগবে, ইন ফিউচারের ভূমিকা কি, সেটা কিন্তু আবিষ্কার হয়নি। তাহলে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি করছে বলেন, একজন বলেন অন্তত, না পারলেও সেটা বলেন যে স্যার আমি জানি না। এই জাহিদ সাহেব কথা বলবেন, জাহিদ সাহেব, জয় দাস, রেজাউল ইসলাম কথা বলবেন। হ্যাঁ, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, হ্যাঁ হ্যাঁ, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করছে বাষ্পীয় ইঞ্জিন। বানান যে কি হবে, কিছু একটা দিলাম আর কি। দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি করছে বলেন তো? দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পরে ইন্ডাস্ট্রিতে এত ব্যাপক পরিবর্তন আসছে, যার কারণে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতেছে বিদ্যুৎ। 3 নম্বরে কোনটা? একটু মিউট করেন, আপনারা যখন অন্য কারোর সাথে কথা বলবেন মিউট করে রাখবেন। হ্যাঁ, কি কথা বলতেছে? ওকে, দেখেন। আর তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি করছে? আপনাদের 3 জনকে কথা বলার দায়িত্ব দিছি, কে কে বলেন? এক হচ্ছে জয় দাস, 2 হচ্ছে রেজাউল ইসলাম, সাগর আহমেদ, জাহিদ। সবাই কথা বলবেন, কথা না বললে তো আসলে এরা ক্লাস হচ্ছে না। লাইভ ক্লাস হলেও আপনারা ফিডব্যাক দেবেন। তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কি করছে জানি না, এই যে এরকমই বলবেন যে স্যার জানি না, অসুবিধা নাই। তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন করছে ইন্টারনেট। দেখেন, বিদ্যুতের সাথেই কিন্তু ইন্টারনেটটা রিলেটেড। এই দ্বিতীয় বিদ্যুৎ না আসলে কিন্তু আর ইন্টারনেটের প্রয়োজন হইতো না, হয়তো? বলেন দেখি। চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কে করছে বলেন তো? হ্যাঁ, এআই। এআই ইন্ডাস্ট্রিয়াল অলরেডি শুরু করে দিছে। মানে এআই আমার কাছে খুবই আশ্চর্য লাগে, বিশেষ করে আমার মানে পার্ট অ্যান্ড পার্সেল এআই। আমার প্রত্যেকটা সলিউশন আমি এআই এর কাছ থেকে সলভ করছি। আব্দুল আওয়াল ভাই, আব্দুল আওয়াল ভাই, আপনি যখন নিজের কথা বলবেন তখন একটু মিউট করে নেবেন। হ্যাঁ, হ্যালো আব্দুল আওয়াল ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আব্দুল আওয়াল ভাইকে মিউট করে দেওয়া হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করছে এই 4টা জিনিস: বাষ্প ইঞ্জিন, বিদ্যুৎ, ইন্টারনেট এবং এআই। তো আমাদের 200 বছর আগেও বিদ্যুৎ ছিল না। তাহলে বাংলাদেশের মাটিতে প্রথম বিদ্যুতের আলো জ্বালানো হয়েছিল কত সালে, সেটা কে বলতে পারবেন বলেন? এনিবডি? কে পারেন দেখি, কে পারবে? রেজাউল ইসলাম 1910। আর কেউ? একজন বলছে 1910 সালে। আর কেউ পারবেন? বাংলাদেশের মাটিতে 1901 সালের 7 ডিসেম্বর বিদ্যুতের আলো জ্বালানো হয়েছিল। কোথায় বলেন দেখি? প্রথম আলোটা জ্বলছিল সেটা হচ্ছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলে আমাদের প্রথম, তখন নবাব আহসানুল্লাহ ব্রিটিশ থেকে 2টা ডিসি জেনারেটর এনে আলোকিত করলো। তখন মানুষ আশ্চর্য হয়ে গেল, কি একটা অদ্ভুত জিনিস।
সুইচ জ্বালালে আলো জ্বলতেছে, তাই না? মানুষের কাছে একটা নতুন জিনিস আসলো বাংলাদেশের কাছে। কিন্তু পৃথিবীতে যারা উন্নত কান্ট্রি ছিল তখন খুব বেশি আগে কি বিদ্যুতের আলো এই বাতিটা জ্বালাইতে পারছিল? খুব বেশি আগে কিন্তু না, বুঝছেন? তো আমরা দেখি বিদ্যুৎটা আসলে আমাদের এই পর্যন্ত আসছে কিভাবে, কত মানুষের অবদান, বিদ্যুৎ কে আবিষ্কার করছে, এটার কি কোনো অ্যান্সার আছে? বলেন দেখি, আছে অ্যান্সার আছে? অনেকজন আবিষ্কার করে নাই, অনেকজনের অল্প অল্প অবদান এই পুরো বিদ্যুৎটা আমরা পাইছি। অনেকজনের আকাঙ্ক্ষা, অনেকজনের পরিশ্রম, চিন্তা ভাবনা সবকিছু মিলেই আমাদের এই বিদ্যুৎটা। আমরা একটু দেখি আসলে কার মাথা থেকে এই বিষয়গুলো বেরোছিল। একটু কথা বলবেন, জাহিদ ইসলাম, সাগর সাহেব, সাইফ সাহেব, হুম, আরো দুজন আছে, গ্যালাক্সি M12, একটু কথা বলবেন। হ্যাঁ, আর আব্দুল আওয়াল ভাই একটু অ্যাটেনশন হয়েন, ফোনে মনে হচ্ছে কথা বলতেছেন। তাহলে শুরুটা কোথা থেকে আসলো? সর্বপ্রথম 1765 সাল, খুব বেশি দিন আগের কথা না, আজকে থেকে 300 বছর আগের কথা, তাই না? 300 সাড়ে 300 বছর আগের কথা। জন পিকার্ড নামের একজন বিজ্ঞানী ছিল, সে একটা জিনিস লক্ষ্য করে কি, 12 মিটার। 12 মিটার চিনি আমরা? 12 মিটারের কাজ কি বলেন? অসুবিধা নাই, বলেন। হ্যাঁ, গ্যালাক্সি M12 কি জন্য বলতে চাচ্ছেন বলেন? ও, বিপাশা রয়, বলেন। বায়ুর চাপ নির্ণয় করে 12 মিটার। জন পিকার্ড 1765 সালে একজন বিজ্ঞানী, সে লক্ষ্য করলো যে 12 মিটারের কে যখন অতিরিক্ত নাড়াচাড়া করা হয় অন্ধকারের মধ্যে, তখন 12 মিটার উপরের একটা অংশ একটা নীল গ্লো করে। নীল গ্লো, সামান্য একটু নীল গ্লো, বুঝছেন? হ্যাঁ, কথা বলবেন। এই তো, এই যে এরকম আসছে, জয় দাস মুখ খুলতেছে। তো 12 মিটারের এই যে উপরের অংশ থেকে একটা নীল গ্লো নির্গত হচ্ছে। আকাঙ্ক্ষাটা এখান থেকে শুরু, যে নীলগুলো আলো নির্গত হচ্ছে, কেন নির্গত হচ্ছে। তখন কি করছে, ফ্রান্সিস হক্সবি নামে একজন বিজ্ঞানী, এটার নাম মুছে যাচ্ছে আর কি, ফ্রান্সিস হক্সবি নামের একজন বিজ্ঞানী, সে কি করলো, এই যে একটু কষ্ট করে বোঝেন আর কি, জুম করা যায় না এটা? এটাকে জুম করা যায় ডিসপ্লেটা? যায় না, না? এইটা এর আগে না আমি, হ্যাঁ আমি তো ওই যে ইউনিভার্সিটির ক্লাস করতাম, জুম টুম করা যেত তো, কিন্তু এটা আমার মনে হয় কোনো সেটিং এর সমস্যা আছে, বুঝছেন? তাহলে আমি বলবো, আচ্ছা, এটা আপনারা বলবেন, আপনাদের পরিচালক নাইম ভাই আছে, বলবেন যে ভাইয়া পেড জুম করানোর ব্যবস্থা করে দেন, তাই বলবেন, বুঝছেন? পেড ভার্সনের কথা বলা দরকার নাই, বলবেন জুম ভার্সনের ব্যবস্থা করে দেন, তাহলে উনি ব্যবস্থা করে দিবেন আর কি। তাহলে আমরা কি করব? হ্যাঁ, আগে তো একটু ক্লিয়ার হয়েছে, নেটেও অনেক সময় এরকম হয়। তাহলে আমরা কই আসছিলাম? 1765 সালে জন পিকার্ড ওই বিজ্ঞানী দেখলো যে 12 মিটারের উপরের অংশে একটা নীল আলো গ্লো করতেছে। ফ্রান্সিস হক্সবি, তার জন্ম জীবন হচ্ছে 1660 থেকে 1713। সে এটা ম্যানুয়ালি বানানোর ট্রাই করলো। 12 মিটারের এই গ্লোটা, সে একটা গোলক নিল, গোলকের 12 মিটার যেভাবে তৈরি হয়, সে গোলক নিল ওইভাবে, এবং ভিতরের থেকে বায়ু শূন্য করে ফেললো, বায়ু জিরো করে ফেললো। তখন এই গোলকটা যখন সে নিল, তখন দেখছে যে এই যে গোলক, এই গোলকের উপরের অংশ গ্লো করতেছে। যখন এটা মানে ঘুরাচ্ছে, প্রচন্ড বেগে ঘুরাচ্ছে, তখন নীল আলো গ্লো করতেছে। আর যখন এটা উপরের ও যে জায়গায় স্পর্শ করতেছে, ঠিক সেই জায়গায় ওই নীল আলোটা নির্গত হচ্ছে।
জন পিকার্ডের এই ফ্রান্সিস হক্সবির এক্সপেরিমেন্ট ছিল এতটুকু, যে কি একটা গোলকের ভিতর সে বায়ু শূন্য করলো, এটা প্রচন্ড বেগে ঘোরাচ্ছে, তখন ভিতরে নীল আলো জেনারেট হয়েছে, আর কোনো জায়গায় হাত দিলে সেই নীল আলোটা নির্গত হচ্ছে। এই যে যে জিনিসটা ফ্রান্সিস হক্সবি এক্সপেরিমেন্ট করলো, সেইটা আর কিছুই না। সেটা কি ছিল বলেন দেখি আপনারা, কি ছিল সেটা? একজন বলেন। সাহেব রেজাউল ইসলাম চুপ করে গেলেন। হ্যাঁ হ্যাঁ বলবেন যে স্যার জানি না, বুঝছেন, বলবেন, এটাই বলবেন। জয় দাস, হ্যাঁ বলবেন। তাহলে কি এইটা ছিল স্থির তড়িৎ, যে এক্সপেরিমেন্টটা আমরা স্কুলে করছি বা স্কুলে পড়াশোনায় আমরা করছে না, এই যে চিরুনি দিয়ে মাথায় ঘুরলে চিরুনি, তারপর একটা কাগজের টুকরাই স্পর্শ করলে সেখানে কি তো কি একটা আকর্ষণ তৈরি হচ্ছে না? হ্যাঁ, সেটা ছিল স্থির তড়িৎ, বুঝছেন। তারপরে রেশমি কাপড় যদি আমরা ওই একটা গ্লাসে করি, তারপরে কিছুর সাথে স্বর্ণের ছোট ছোট পালক এঁকে ধরি, সেখানেও আকর্ষণ করে। সেইটাই হলো এটা এক্সপেরিমেন্ট। আসলে এখানে এর ভিতরে স্থির তড়িৎ জেনারেট হয়েছে, আর যখন কেউ স্পর্শ করতেছে তখন তার হাত দিয়ে সেই যে ইলেকট্রিসিটিটা সেটা গ্রাউন্ডিং হয়ে যাচ্ছে। এটা ছিল এই ফ্রান্সিস হক্সবির গোলকের এক্সপেরিমেন্ট। তাহলে আমাদের কতটুকু আসলো? এই গোলকের আসলো। গোলক থেকে বিদ্যুৎ কত দূরের পথ। এরপরে কি আসলো? স্টিফেন গ্রে। এটা ছিল ওই যে যে জন পিকার্ড যে বারোমিটারের যে এক্সপেরিমেন্টটা করছে, যে বারোমিটার নড়াচড়া করলে সেখানে একটা নীল গ্লো হচ্ছে, ঠিক আছে, তখন জন হক্সবি সেইটাই দেখা যায় সে একটা গোলক বানাইলো, এই বারোমিটারের মতো করেই সেটা তৈরি করলো, যাতে এটা আর একটু বোঝা যায় বড় করে। ম্যানোগুলো তৈরি করলো বড় করে, একটা গোলক আকৃতি তৈরি করলো যাতে এটা বেশি বোঝা যায়, বুঝছেন। হ্যাঁ, তো এরপরে কি স্টিফেন গ্রে, গ্রে কি করলো? গ্রে এই যে গোলকের যে স্পর্শ করলে নীল আলোটা ওই জায়গাতে আসতেছে, মনে করেন আপনি হাত উপরে দিলেন, নীল আলোটা উপরে যাচ্ছে, এই ডানে দিলেন ডানে যাচ্ছে, বামে দিলেন, তার মানে এটা আসলে কি, ওই চার্জটা আপনার বডি হয়ে গ্রাউন্ডিং হচ্ছে। এখন কি করলো স্টিফেন গ্রে? একটা এক্সপেরিমেন্ট করলো। সে কি করলো জানেন? সে তার বডিতে দড়ি দিয়ে তাকে শূন্য করে করলো, শূন্যতে নেওয়া হলো। শূন্যতে নেওয়ার পরে কি হলো, এই জায়গায় যে স্থির তড়িৎ আছে, আমরা যেটা ওই যে মাথায় বা রেশমি কাপড়ের সাথে গ্লাস দণ্ড ঘষলে আমাদের যে স্থির তড়িৎ হয়, তারপর কাগজের টুকরায় যে আকর্ষণ করে, তখন গ্রে তার বডিকে শূন্য করছে, ওরে এক হাত দিয়ে ওই যে আপনার স্থির তড়িৎ জেনারেট করছে, আর আরেক হাত দিয়ে কাগজের টুকরাতে স্পর্শ করছে। বলেন স্পর্শ কি করবে? স্পর্শ করবে তো। আপনার বডি তো ফুললি উপরে ইনসুলেট হয়ে আছে, বডি সে দড়ি দিয়ে বাঁধছে, অপরিবাহী জিনিস দিয়ে বাঁধে শূন্যতে নিয়ে নিছে, নিয়ে এক হাত দিয়ে জেনারেট বিদ্যুৎ আনতেছে। আপনার শরীরে যদি এদিক দিয়ে বিদ্যুৎ দেই আর এদিক দিয়ে লাইট ধরাই, জ্বলবে না? লাইট জ্বলবে না? জ্বলবে। তো স্থির তড়িৎ দিয়ে সে এই এক্সপেরিমেন্টটা করছে স্টিফেন গ্রে। তো এক্সপেরিমেন্টটা করার পরে স্টিফেন গ্রে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসলে তড়িৎ এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবহন হয়। কি হয়? কন্ডাক্টিভিটি আছে, এই তড়িৎটা এক জায়গায় থেকে আর এক জায়গায় যায়, পরিবহন হয়। স্টিফেন গ্রের এক্সপেরিমেন্টটা ছিল 1720 থেকে 1730 সালের মাঝামাঝি সময়, 10 বছর ধরে স্টিফেন গ্রে এক্সপেরিমেন্টটা করে সে সিদ্ধান্তে আসলো যে ইলেকট্রিসিটি আসলে এক জায়গা থেকে আর এক জায়গায় কন্ডাক্টিভিটি হয়, আর এক জায়গায় পরিবহন হয়। এরপরে আসছে আমাদের পিটার ভ্যান মুসেনবুরগ, যেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করছে একটা জার, সেটা হচ্ছে যার নাম হচ্ছে লাইডেন জার। লাইডেন জার জিনিসটা কি? এখন এই যে এই এক্সপেরিমেন্ট গুলো পাইলো উপর থেকে, বললো যে এখানে বিদ্যুৎ স্থির তড়িৎ জেনারেট হচ্ছে, আর স্টিফেন গ্রে কি করলো, বললো যে এটা কনভার্ট করা যায়, পরিবহন করা যায়। স্টিফেন গ্রে তখন, এই মোশনবার্গ তখন বললো যে যেহেতু এটা পরিবহন করা যায়,
এটা তাহলে সঞ্চয় করবে। কি বলতেছে, দিস মিটিং ইজ বিং ট্রান্সক্রিপ্টেড মানে কি? আচ্ছা, তাহলে দেখেন এই মোশনপূরক এক্সপেরিমেন্টটা ছিল একটা জার। সে কি করলো, যেহেতু ইলেকট্রিসিটি উৎপাদন হচ্ছে, পরিবহন হচ্ছে, তাহলে তার তো সঞ্চয়ও করা যাবে। তার কারণে সে একটা পাত্র নিল এরকম। এই পাত্রর মাঝখানে এই হচ্ছে পানি নিল, ওয়াটার। আর এই জায়গায় সে ওই যে গোলক আছে না, হক্সপির যে গোলক, তার পাশে যুক্ত করলো, দিয়ে এখানে ইলেকট্রিসিটি জেনারেট করলো। আর এখান থেকে কন্ডাক্টর দিয়ে কানেক্ট করলো। ওর টার্গেট ছিল এই জারে ইলেকট্রিসিটি সে সঞ্চয় করবে। এখন এই গোলক, হক্সবির গোলক থেকে বিদ্যুৎ জেনারেট করে স্থির তড়িৎ করে এই জারে নিয়ে আসা হলো। এখন কি করলো, জারে ইলেকট্রিসিটি জেনারেট করার পর এই জায়গায় হাত দিছে, হাত দেওয়ার সাথে সাথে বিদ্যুৎটা মুহূর্তের মধ্যে ডিসচার্জ হয়ে গেছে। আর এবং যে হাতে যখন ধরছে সে হাতে একটু ফুসকাও পড়ছে, এটাকে আমরা বাংলা বলি ফুসকা পড়ছে, মানে ওই সব চার্জ যখন মুহূর্তের মধ্যে ডিসচার্জ হয়েছে। তাহলে এই যে জার, আমাদের বর্তমান একটা ইকুইপমেন্টের এই ক্যারেক্টারিস্টিক, সে চার্জ সঞ্চয় করে আবার সাথে সাথে ডিসচার্জ করে। বলেন তো সেই জিনিসটার নাম কি? ক্যাপাসিটর। এটা ছিল ক্যাপাসিটরের বৈশিষ্ট্য। ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের বৈশিষ্ট্যই সেই চার্জ। তাহলে কি হলো, তাহলে আমাদের ইলেকট্রিসিটি সঞ্চয়ও করা যাচ্ছে। তাহলে এখনো আমরা জানি না এর ভবিষ্যৎ কি, আমরা পাচ্ছি কি, এই যে বিজ্ঞানীরা বিভিন্ন আকাঙ্ক্ষা থেকে একে একে আগাচ্ছে। এরপরে কি আসলো, আমাদের বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। সে বলল যে এই ইলেকট্রিসিটি আসলে পজিটিভ এবং নেগেটিভের ধারণা দিল, যে পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রিসিটি মিলাই হচ্ছে এই ইলেকট্রিসিটি, এবং আকাশে যে বিদ্যুৎ চমকায় সেটাও হলো এই ইলেকট্রিসিটি, একই রকম। তাহলে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা কথা বলে দিল। এখন কি এটা নিয়ে আরেকজন এক্সপেরিমেন্ট করলো, সে কি, দুইজন ডেলিবার্ড আর লেকলেস নামে, কি যে নাম এদের, ডেলিবার্ড আর লেকলেস নামে দুইজন বিজ্ঞানী ছিল। সে 1750 সালে একটা এক্সপেরিমেন্ট করলো, যে এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ঘুড়ির পরীক্ষা। ঘুড়ি কিভাবে করলো, সে একটা কন্ডাক্টরের মাধ্যমে ঘুড়ি আকাশে উড়াই দিল, আর একটা চাবি মেটাল দিয়ে দিল ঘুড়ির মাথায়। এখন কি হলো, বজ্রপাত ঘটবে এই আশাতে অনেকদিন চেষ্টা করছে, পরে 1750 সালে ফাইনালি সে সাকসেস হয়েছে। কি হয়েছে, ওই জায়গায় বিদ্যুৎ হয়েছে। আর এই যে ওর নিচে যেটা ছিল, এই যে লাইডেন জার, এই জারের নিচের প্রান্তে ওই ঘুড়ির ওই আরেকটা প্রান্ত নিয়ে আসছে। এখন কি ঘটনা ঘটবে, সব ফাইনালি এর উপর বজ্রপাত ঘটায় এবার এই জায়গায় হাত দিতে গেছে, এবং এই জায়গায় অনেক বড় শক প্রাপ্ত হয়েছে। এই সময় এখন পর্যন্ত সবচেয়ে বড় শক, বড় শক, এমনকি হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা। তখন তারা ফাইনালি ডিসিশন মেক করলো যে আকাশের যে বিদ্যুৎ আর আমরা যে স্থির তড়িৎ এতক্ষণ যে জেনারেট করতেছি, এই দুইটা বিদ্যুৎ একই বিদ্যুৎ, এতটুকু আমরা পাইলাম। এরপরে কি পাইলাম, হেনরি ক্যাভেন্ডিশ সে একজন কথা বলছে কি, তখন একটা ফিশ ছিল, মাছের নাম হচ্ছে টর্বেডো ফিশ, এটা কই পাওয়া যায় আমি জানি না। সেই মাছের গায়ে হাত দিলে শক লাগে। কি পরিমাণ শক জানেন? মারাত্মক শক লাগে, অনেক অনেক বেশি শক লাগে। এখন তাহলে এই যে ফিশ যখন মারাত্মক শক লাগলো, তখন এই হেনরি ক্যাভেন্ডিজের মধ্যে একটা ইন্টেন্সিটি ব্যাপারটা আসলো। ইনসেন্টিটি মানে কি, ভোল্টেজ। যে আমরা যে এই যে বিদ্যুৎ জেনারেট করতেছি এখানে খুবই ভোল্টেজ কম, আর এই জায়গায় যে টর্নেডো ফিশ গায়ে এটার ইন্টেন্সিটি মানে ভোল্টেজ খুবই বেশি, যার কারণে কি হচ্ছে, আমরা তীব্র শক অনুভূত হচ্ছে। তখনই এই হেনরি ক্যাভেন্ডিজি ধারণা দিল এই যে আই সমান ভি ভাগ আর, কারেন্টটা হবে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এর, না এ তখন এটা প্রমাণ করে নাই, তবে ভোল্টেজ ইনসেটির একটা ধারণা দিছে যে আসলে এটা ডিপেন্ড করবে ইন্টেন্সিটির উপর, যে আমরা কতটুকু শকপ্রাপ্ত হব, এটা ইন্টেন্সিটি এটার উপর হেনরি ক্যাভেন্ডিশ এটা দিছে। এরপরে
আমাদের এতক্ষণ তো চলে গেল, এবার আমাদের প্রধান আবিষ্কার, সেই আবিষ্কার দুইটা আর কেউ না, লুইজি গ্যালভানি এবং আলেকজান্দ্রো ভোল্টা, এই দুইজনের মাধ্যমেই আমাদের বিদ্যুতের মেন পথ আবিষ্কার হয়। আপনারা একটু নতুন লিঙ্কে জয়েন করেন। হ্যাঁ, এটার সময় এক্সপায়ার্ড হয়ে গেছে তো। এটা চালু আছে? আচ্ছা, আমরা 1 মিনিট অপেক্ষা করি। 1 মিনিটের পরে আবার শুরু করতেছি। ঠিক আছে, আমরা আবার শুরু করি। আমাদের বিদ্যুৎ আবিষ্কারের পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল এই দুইজনের। এক কি, লুইজি গ্যালভানি এবং আলেকজান্ডার ভোল্টা। এই ভোল্টার নাম অনুসারে আমাদের ভোল্টেজের একক কি রাখা হয়েছে বলেন তো? ভোল্ট রাখা হয়েছে। তাহলে আলেকজান্ডার ভোল্টার অবদানটা কি আমরা সেটা দেখি। বলেন তো আপনারা, যে আসলে ভোল্টার আবিষ্কারটা কি ছিল, কি আবিষ্কার করছিল, যার কারণে পুরা কি আবিষ্কার, কে বললেন বলেন আবার একটু। হ্যাঁ, ভোল্টেজ আবিষ্কার করছে। আর কেউ? আলেকজান্ডার ভোল্টা ব্যাটারি আবিষ্কার করছে। এই যে আমরা যে ব্যাটারি, ডিসি ব্যাটারি, এটা কার আবিষ্কার? আলেকজান্ডার ভোল্টা। কিভাবে ব্যাটারিটা আবিষ্কার হলো সেটা নিয়ে আমরা একটু দেখি। আমরা উপরের অংশটা মুছে দেই যেহেতু অনেক লেখা। দুইটা জিনিস আমাদের দুইজনের অবদান সবচেয়ে বেশি, এক হচ্ছে লুইজি গ্যালভানি আর আলেকজান্ডার ভোল্টা। দুইজন দুইটা কাজ করছে। এক হচ্ছে গ্যালভানি, সে একটা এক্সপেরিমেন্ট করছে যার নাম দিছে অ্যানিমেল ইলেকট্রিসিটি। আর ভোল্টার এক্সপেরিমেন্ট নাম ছিল মিটাল ইলেকট্রিসিটি। এবং এই দুইজনার ঝামেলার কারণেই, মানে শত্রুতা সম্পর্ক আর কি, ভালো সম্পর্ক না, প্রতিযোগিতা, আমাদের এই আজকের বিদ্যুতের পিছনে অনেক বড় অবদান। যদিও এদের অবদান, সে তাদের কি, এই যে গ্যালভানি একটা এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্ট কি করছে, সে একটা ব্যাঙ, মৃতর ব্যাঙের শরীরের মাথায় এবং পায়ের কাছে দুইটা আলাদা মেটাল যুক্ত করছে। একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে জিঙ্ক। বুঝছেন? ব্যাঙের পায়ে এবং মাথার কাছে, মৃত ব্যাঙ পা মাথা আর দুইটা কপার মেটাল দ্বারা যুক্ত করছে, কপার এবং জিঙ্ক। যুক্ত করার পরে দেখছে যে ব্যাঙ পা, মৃত ব্যাঙ নাড়াচাড়া শুরু করছে। শুনতেছেন আপনারা? একজন একটু কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, তো যখন এই যে শুরু করছে, তখন গ্যালভানি তার সিদ্ধান্ত দিছে যে মৃত ব্যাঙের শরীরে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। ব্যাঙের শরীর থেকে আমরা কি পাইতে পারি? ইলেকট্রিসিটি পাইতে পারি। কিন্তু তার এই কথায় সন্তুষ্ট না আলেকজান্দ্রো ভোল্টা। সে কি বললো, সে এই ব্যাঙ নিয়ে এক্সপেরিমেন্ট না করে এই কপার আর জিঙ্ক নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করলো। এক্সপেরিমেন্ট কি করলো, সে দেখলো যে যে দুইটা মেটাল যুক্ত করছে গ্যালভানি ব্যাঙের শরীরে, সে দুইটা মেটাল যখন সে তার জিহ্বাতে যুক্ত করছে,
এখানেও হালকা শকের অনুভূতি হচ্ছে, শক লাগতেছে। তখন গ্যালভানি বলতেছে, এই ভোল্টা বলতেছে যে আসলে ইলেকট্রিসিটি ব্যাঙের শরীরে জেনারেট হচ্ছে না, সে এই ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে আসলে যে দুইটা মেটাল যুক্ত করা হয়েছে, কপার আর জিঙ্ক, এই দুইটা মেটাল থেকেই ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। তাহলে কি করছে, সে যখন হাতে এবার ওই মেটাল দুইটা হাতের এ জায়গায় লাগাইছে, এখানে কোনো শক লাগে না, জিহ্বাতে লাগালেই শক লাগে। তখন সে ধারণা যে আসলে সেটা যদি ভেজা হয় তখন কি হয়, তাহলে এই জায়গায় ইলেকট্রিসিটি জেনারেট হবে। তখন সে কি করছে, একটা পাত্র নিচে নিয়ে পানি, ওয়াটার নিয়ে এখানে দুইটা মেটাল যুক্ত করছে, একটা কপার আর একটা জিঙ্ক। এই যুক্ত করার পরে এই দুইটা জায়গায় দেখতেছে যে এখানেও শকের অনুভূতি হচ্ছে। এখন শকের অনুভূতি বেশি পাওয়ার জন্য সে অনেকগুলো পাত্র নিয়ে সব যুক্ত করছে। এরপরে কি এইভাবে যুক্ত করছে আর কি, এটার সাথে এটা এটা এটা। এরপরে এই সবগুলো এক জায়গায় করলে দেখছে অনেক বেশি শক অনুভূত হচ্ছে। এরপরে দেখছে যে পানির বদলে যদি লবণ যুক্ত করা হয়, লবণ পানি, তাহলে আরো বেশি শক হচ্ছে। যদি অ্যাসিড যুক্ত করা হয় তাহলে আরো বেশি শক হচ্ছে। তখন আলেকজান্দ্রো ভোল্টা কি করছে, একটা এইটাকে অন্যভাবে করার ট্রাই করছে। কিভাবে করছে আমরা সেটা দেখি। সে কপার আর জিঙ্কের পাত্র, কাগজ, সে এইভাবে করে একটার পর একটা দিয়ে ট্রাই করছে। একটা কপার জিঙ্ক দিল, আর তারপর অ্যাসিড যুক্ত পেপারস দিল, আবার কপার জিঙ্ক দিল, দিয়ে দেখছে এই জায়গায় ভালো শক অনুভূত হচ্ছে, ভালো শক লাগতেছে। এইটা আর কিছুই না, এটা কি বলেন দেখি, আলেকজান্দ্রো ভোল্টার কি আবিষ্কার, ব্যাটারি। এবং 1800 সালে আলেকজান্দ্রো ভোল্টা তার এই প্যাটেন্ট পাবলিশ করলো। তাহলে এইটা আর লাইডেনজার যেটা, এই দুইটা এখানেও সব আপনার সঞ্চয় করা যাচ্ছে। এই আলেকজান্দ্রো ভোল্টার এটা বলা হলো পাইল, ভোল্টেজ পাইল আর কি, এখানেও ইলেকট্রিসিটি সঞ্চয় করা যাচ্ছে। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন দেখি। হ্যাঁ, গুড। একটা হচ্ছে সাময়িক সময়, বলছে এটা সাথে সাথে ডিসচার্জ হয়ে যাচ্ছে, আর একটাতে কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি পাচ্ছে। এটাই ছিল আলেকজান্দ্রো ভোল্টার সবচেয়ে বড় অবদান। আমরা কি পাই গেলাম, ব্যাটারি পাইলাম। তখন বলা হলো ভোল্টেজ পাইল, তখনও ব্যাটারি এটা বলতেছে না। তখন কি হলো, এটা থেকে এখন আমরা কিভাবে ইলেকট্রিসিটি পাবো, কেবল 1800 সালে আছে, আজ থেকে 226 বছর আগে। এখনো বিদ্যুতের কোনো কিছুই আবিষ্কার হয়নি। এখনো আমাদের যারা বেশি অবদান রাখছে তারা এখনো আমাদের কাছে আসেইনি। তাহলে এরপরে কি ঘটনা ঘটবে, এরপর এই ব্যাটারি পানির মধ্যে দিলে দেখা যাচ্ছে, পানির পাত্রে যদি দেয়া হয়, ব্যাটারির দুই প্রান্ত দিলাম, হ্যাঁ, এইখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এই পানির মধ্যে বুদবুদ উঠতেছে। বুদবুদ উঠে না পানির মধ্যে দুইটা দিলে, জানেন এটা? হ্যাঁ, এই বুদবুদ ওঠার পর থেকেই আবিষ্কার হয়েছে পানি আসলে হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এটা কত দেখছেন, এই এই ব্যাটারি আবিষ্কারের পর। এরপর কি করছে, এই যে এই পাইল, এই ব্যাটারি, হ্যাঁ, একজন বিজ্ঞানী আছে, তার আমি নাম মনে নাই, সে অনেকগুলো যুক্ত করছে সিরিজে, প্যারালালে, এভাবে আর কি, অনেক 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 যুক্ত করছে। কতটা যেন 900 কত পিস। তো ওখান থেকে পর্যায় সারণীর মৌল আবিষ্কার হয়েছিল অনেকগুলা, প্রায় 20টা মতো মৌল কিন্তু এখান থেকে আবিষ্কার করছিল। ঠিক আছে, তো 1800 সাল, এরপরে আমাদের আস্তে আস্তে ডেভেলপিং হচ্ছে, বিদ্যুতের আমরা ব্যবহার করতেছি। তো সবচেয়ে বড় অবদান আমাদের কার ছিল, কোথা থেকে আসলো, এই ব্যাটারি থেকে এবার আমাদের ইলেকট্রিসিটির আবিষ্কার হওয়ার গল্প। সেটা কিভাবে হলো, সেটা হচ্ছে কোন একটা বিজ্ঞানী এই ব্যাটারি
এই দুই প্রান্তে কার্বন যুক্ত করছে, বুঝছেন? কার্বন কি ধরনের মেটাল? কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, কোন ধরনের মেটাল বলেন একজন? হ্যালো, শুনতে পাচ্ছেন? না, কার্বন কি ধরনের মেটাল? আমি বলতেছি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। অপশন দিয়ে দিলাম। সাইফুর রহমান বলেন, বিপাশা রয়, আসমাউল ফেরদৌস, কায়েস, রেজাউল ইসলাম ভাই, বলেন একজন কেউ। কার্বন হচ্ছে কি বলেন? কার্বন কি ধরনের মেটাল সেটা বলেন। কার্বন হচ্ছে সেমি কন্ডাক্টর মেটাল। কার্বন হচ্ছে সেমিকন্ডাক্টর। তো কোন একজন বিজ্ঞানী এই যে এই দুইটা প্রান্তে যখন আপনার হচ্ছে কার্বন যুক্ত করছে, বুঝছেন? এই কার্বন যুক্ত করার সাথে সাথে এই জায়গায় বড় ধরনের একটা ফ্লাশিং হয়েছে। এই যে আমাদের বিদ্যুৎ শর্ট সার্কিট হলে যেরকম ফ্লাশিং হয়, তো কার্বন দিয়ে যখন যুক্ত করছে তখন বিদ্যুতের একটা ফ্লাশিং হয়েছে। তখন এই ফ্লাশিংটা বিভিন্ন আপনার সার্কাসে, জাদুঘরে বিভিন্ন মানুষকে দেখানোর জন্য এটা ব্যবহার করতো, কার্বন দিয়ে এটা মনে করেন যে আসতো। তো এখন আমাদের এর পরের ধাপে আসবে হচ্ছে বিজ্ঞানের জাদুকার, আমাদের বিদ্যুতের ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি, সে কে? কে বলেন? ফ্যারাডে। ফ্যারাডের জন্যই কিন্তু আজকে আমাদের এত বিদ্যুৎ। এই যে ডিসি জেনারেটর কিন্তু ফ্যারাডের অবদান। ডিসি জেনারেটর, ডিসি মোটর, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফ্যারাডের হাত ধরেই আসছে। কিভাবে আসছে আমরা এবার সেটা দেখি। ফ্যারাডের বন্ধু সে একটা এক্সপেরিমেন্ট করছে। সেটা কি, যে পানির মধ্যে যখন এই যে এগুলোই চলতেছে আর কি, ও ফ্যারাডের বন্ধু এক্সপেরিমেন্ট করছে, এরকম একটা ব্যাটারি নিয়ে এসে কাজ করতেছিল, তার পাশে রেখে দিছে একটা কম্পাস। কম্পাস চিনেন তো নাকি? কম্পাস বলেন, চিনেন? কম্পাস চিনেন? বলেন তো কম্পাস কি, বলেন একজন। হ্যাঁ, কম্পাস হলো দিক নির্ণয় করে। কম্পাস আর কিছুই না, কম্পাস হলো চুম্বক যে পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু আপনি কম্পাসের কাঁটা পরিবর্তন করতে পারবেন যদি তার পাশে একটা চুম্বক নিয়ে আসেন, ঠিক আছে? তো ও ল্যাবে এক্সপেরিমেন্ট করতে করতে ওর ওই যে কারেন্ট প্রবাহিত হচ্ছিল, ওর পাশে একটা কম্পাস রাখা ছিল। যখনই ব্যাটারিতে পাওয়ার দিছে তখন দেখছে যে এই কম্পাসের কাঁটা মুভ করতেছে, হয়তো বা লাগাই দিছে, জোড়া দিছে, তখন কম্পাসের কাঁটা মুভ করছে। তখন ওর মাথায় চিন্তা, যে কম্পাসের কাঁটা কেন মুভ করলো? চিন্তা, তার মানে কি এখানে তো কোনো ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়েছে, নাহলে তো কম্পাসের কাঁটা মুভ করবে না, তাই না? তখন সে কি করছে, তখন সে এটাতে ফাইনাল হয়েছে, আবার বন্ধ করছে, চালু করছে, তখন দেখছে যে বন্ধ করতে চালু করার সময় এই কম্পাসের কাঁটা মুভ করছে। তখন এই ধারণাটা নিছে ফ্যারাডে। ফ্যারাডে তখন কি করছে, যেহেতু ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেট জেনারেট হচ্ছে, তাইলে কি ম্যাগনেট থেকেও ইলেকট্রিসিটি জেনারেট হবে। তখন সে ফ্যারাডে কিছু এক্সপেরিমেন্ট করছে। ফ্যারাডে একটা পানির পাত্র, তার ভিতর ছোট ছোট চুম্বকের টুকরা ফেলাই দিছে, এই ছোট ছোট চুম্বক, আর এখানে একটা দণ্ড নিছে, আর আরেকটা ব্যাটারি থেকে এক প্রান্ত আপনার হচ্ছে এই পানির মধ্যে দিছে, পানির মধ্যে না, এই দণ্ডটাই কপার দণ্ড, আর এক প্রান্ত এই পানির মধ্যে দিছে। তখন দেখছে যে এই চুম্বকের টুকরাগুলা ঘুরতেছে। ফ্যারাডের এক্সপেরিমেন্ট। তাহলে এই যে চুম্বকের টুকরাগুলো যদি ঘুরে ওই কপারের ওই কন্ডাক্টরের চারপাশে, তখনই তার মাথায় একটা প্রশ্ন, যে চুম্বক হয় আকর্ষণ করবে না তো বিকর্ষণ করবে, ঘুরবে তো না, তাই না? বলেন, চুম্বক হয় টেনে নিবে না এই দূরে ছেড়ে দিবে, তার মানে এই যে ছোট ছোট চুম্বকের টুকরা ঘুরতেছে। তখন ফ্যারাডের আরো অনেক কাহিনী আছে। ফ্যারাডে তখন এই জিনিসটা ফাইনালি আসে যে আসলে এটা কিন্তু কিসের বৈশিষ্ট্য বলেন তো? একটা মোটরের বৈশিষ্ট্য না? মোটরের বৈশিষ্ট্য। এটাই ছিল প্রথম পৃথিবীর
ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল পাওয়ার এনার্জির পারপাস, যদিও এটা কোনো ব্যবহার করা ছিল না, কিন্তু ধারণা আসছিল এই জায়গা থেকে যে বিদ্যুৎ আসলে যে না, ইলেকট্রিসিটি থেকেই আমার ম্যাগনেটিক ফোর্স পাওয়া সম্ভব এবং সার্কুলার শেপে পাওয়াই সম্ভব, ঠিক আছে। তখন এই যে এখান থেকে ধারণা আসলো যে আসলে ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেটিক ফোর্স পাওয়া যাচ্ছে। এরপরে কি আসলো, যদি আমরা দেখছি যে কয়েল যদি পেঁচায়, অনেকগুলো কয়েল যদি নেই, তাহলে এই ম্যাগনেটিক ফোর্সের পাওয়ার আরো বেশি। যত বেশি কয়েল পেঁচাবো তত বেশি পাওয়ার। সেই সময় আপনার 900 কেজি পর্যন্ত ভার উত্তোলন করা হয়েছিল এই ইলেকট্রিসিটি কম্পাইল দিয়ে, ব্যাটারির সাহায্যে এটা দিয়ে। এবং পরে এটার সাহায্যে কি করা হলো, ডোরবেল বানানো হলো। ডোরবেল বুঝেন? ডোরবেল, মনে করেন এখান থেকে আমি বিদ্যুৎ সাপ্লাই দিলাম, এটা হলো আমার ম্যাগনেটিক কয়েল, এখানে আমার মনে করেন একটা লোহার দণ্ড রাখা আছে। যখনই আমি বিদ্যুৎ সাপ্লাই করতেছি, এখানে প্রচন্ড ম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে না? তখন সে কি করতেছে, এটাকে ব্রিম করে বাড়ি লাগতেছে, লেগে শব্দ হচ্ছে। ঠিক এই প্রযুক্তিটা কাজে লাগায় আমাদের সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার হয়েছে। বৈদ্যুতিক সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়েছে। বৈদ্যুতিক সিগন্যাল কিভাবে পাঠানো হয়েছে, কিভাবে বুঝলে? এখন যেরকম আমরা মেসেজ করি, সিগন্যালটা কি খুব দ্রুত চলে যাচ্ছে না অন্য জায়গায়? মানে নট অনলি টেক্সট, অডিও সিগন্যাল, ভিডিও সিগন্যাল একদম মুহূর্তের মধ্যে। আসলে সে সময় যে আমাদের টেলিগ্রাফ কিভাবে আবিষ্কার হয়েছে, এই যে এইভাবে অনেক দূরে, মনে করেন আমি এখানে আছি আর আমি বেশি দূর না, হয়তো 100 মিটার দূর থেকে এখানে একটা সিগন্যাল পাঠাবো। কিভাবে পাঠাবো? তাহলে আমার এই ব্যাটারি থেকে অনেক দূরে এই ডোরবেল স্থাপন করা হয়েছিল, অনেক দূরে, এই সেই মনে করেন যে 2-3 বাড়ি পরে এরকম সেই ডোরবেল স্থাপন করা হলো। তাইলে এখান থেকে আমি সিগন্যাল পাঠাবো, তাহলে 1 ডট মানে বুঝতে হবে এ, 2 ডট মানে বুঝতে হবে বি, আর ডট একটু ধরে রাখলে মনে হতে হবে আর একটা জিনিস। এইভাবে করে সিগন্যাল গুলো পাঠাচ্ছিল। তো প্রথমে এইভাবে মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় এইভাবে সংকেত, ইলেকট্রিসিটি সিগন্যাল পাঠাইছে টেলিগ্রাফের মাধ্যমে। সেই সময়ের কথা চিন্তা করেন। তো সেই এখান থেকেই আমাদের ফ্যারাডের এক্সপেরিমেন্ট, যে আসলে আমাদের কি মোটর, এই ব্যাটারি থেকে আমরা ম্যাগনেটিক ফোর্স পাচ্ছি। তখন ফ্যারাডে একটা জিনিস চিন্তা করলো, যেহেতু আমরা ম্যাগনেটিক ফোর্স থেকে ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেটিক ফোর্স পাচ্ছি, তাহলে ম্যাগনেটিক ফোর্স থেকেও ইলেকট্রিসিটি পাওয়া সম্ভব। কিভাবে পাবো? সে এক্সপেরিমেন্ট করার জন্য একটা চৌম্বক ক্ষেত্র আর এখানে একটা ব্যাটারি নিল, আর ব্যাটারির থেকে এই প্রান্তে যুক্ত করলো, আর এই প্রান্তে আরেকটা জায়গায় যুক্ত করে সে এই জায়গায় সেই কম্পাস রাখলো। দেখলো যে কম্পাসের কাঁটা নড়ে কিনা। তাহলে এইটা কিসের মতো দেখতে বলেন তো? আমাদের ইলেকট্রিক্যাল কোন ইকুইপমেন্ট, ট্রান্সফরমার, কিন্তু এখানে ডিসি সাপ্লাই দিচ্ছে। তো যখনই সে এটাতে পাওয়ার সাপ্লাই দিছে, দেখছে যে কোনো নড়াচড়া নাই, তখন সে কানেকশন দেখছে যে কানেকশন ঠিক আছে কিনা, এটা ফ্যারাডের এক্সপেরিমেন্ট। তখন সে করছে, যাহা লাইনটা বন্ধ করে দিছে, তখন দেখছে কাঁটাটা নড়ে উঠছে। তখন কি করছে, আবার যখন সুইচ দিছে আবার নড়তেছে, একবার আবার বন্ধ করলে আবার নড়তেছে। তখন ফ্যারাডে এখান থেকে সিদ্ধান্ত আছে যে আসলে যখন আমি ঠিক বিদ্যুৎ দিচ্ছি তখন নড়তেছে, আবার যখন সরাই নিচ্ছি তখন আবার নড়তেছে। তার মানে কি? তার মানে হচ্ছে বিদ্যুৎটা পরিবর্তনশীল হতে হবে। তার মানে কি? তখন ফ্যারাডে এক্সপেরিমেন্ট করলো যে একটা কয়েলের ভিতর একটা করলো, আর আপনার কয়েলের 2 প্রান্তে মনে করেন যে কম্পাস। তখন বিদ্যুৎ বোঝা মানে একমাত্র কম্পাস ছাড়া আর কোনো উপায় নাই। বিদ্যুতের যে ইন্টেন্সিটি, তখন তো আর অ্যামিটার ভোল্টমিটার আবিষ্কার হয় নাই। ইনসেন্টি মানে ওই কম্পাস দিয়ে ইনসেন্টি। তখন কি করলো, একটা পেঁচানো কয়েল কন্ডাক্টর, তার ভিতর একটা চৌম্বক দণ্ড নিয়ে নড়াচ্ছে যে আসলে এটা কন্টিনিউয়াস মুভমেন্টে পাওয়া যায় কিনা। হ্যাঁ, তখন সে ফ্যারাডে ফাইনালি ডিসিশন করলো যে আমাদের ইলেকট্রিসিটি পাইতে হলে আমাদের কি দরকার, দি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স দরকার। এই যে ফ্যারাডের ল না, d∅/dt, এটা কোত্থেকে আছে? ফ্যারাডের ল। এই যে সময়ের সাথে সাথে যদি ফ্লাক্স পরিবর্তন হয়, অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা একটা কন্ডাক্টর যখনই কাটবে সেখানে ইলেকট্রিসিটি জেনারেট হবে এবং এখান থেকে আমরা বিদ্যুৎ পাবো। এই যে ব্যাটারির পর প্রথম আমাদের উইথাউট ইলেকট্রিসিটি পাওয়া,
কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি পাচ্ছি উইথাউট ব্যাটারি ফ্যারাডের এই যে এই প্যাটার্ন থেকে, এই যে d⁵/dt থেকে, এটাই আমাদের আজকের যে জেনারেটর বা আজকের যে মোটর, এই কিন্তু ফ্যারাডের আবিষ্কার। এবং ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল, এখান থেকে আমাদের ফ্যারাডের লাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল আমাদেরকে দিয়েছে। তাহলে আমরা তো কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি পাচ্ছি জেনারেটরের মত প্যাটার্ন থেকে, অর্থাৎ এসি ইলেকট্রিসিটি, ডিসি ইলেকট্রিসিটি। তাহলে আমরা ব্যবহারটা কিভাবে পাবো? এবার এটা হলো আমাদের কথা, ব্যবহারটা কিভাবে পাবো? এই সলিউশনে আসলো আমাদের কি বিজ্ঞানী ফ্যারাডে। নাম শুনতেছো? ফ্যারাডের সবচেয়ে বড় আবিষ্কার কি বলেন দেখে? বলেন, কেউ যেন বলতে চাচ্ছেন। জয় দাস বলেন। নো নো, ওটা তো আমাদের ফ্যারাডের। সরি আমি ভুল লিখছি, ফ্যারাডে না। ফিলামেন্ট ল্যাম্পের আবিষ্কারক কে? টমাস আলভা এডিসন। হ্যাঁ বলেন, কি যেন বলতে চাচ্ছেন? হ্যাঁ, টমাস আলভা এডিসন আমাদের এই যে ফিলামেন্ট ল্যাম্প, অর্থাৎ এই যে লাল বাতির আবিষ্কারক। তো এই যে ইলেকট্রিসিটি থেকে ফ্যারাডে কোত্থেকে এটা নিয়ে কাজ শুরু করছে দেখেন। ওই যে মাঝখানে যে কার্বন যুক্ত করলো, কার্বন যুক্ত করলে কি হচ্ছে, 1 সেকেন্ডের জন্য ফ্ল্যাশ করে উঠতেছে বড় ধরনের একটা আলো। তখন ফ্যারাডে এই জায়গায় মেটাল যুক্ত করে এটার কাজ শুরু করলো। তখন সে ফাইনালি মেটাল যুক্ত করতে করতে টাংস্টেন ফিলামেন্ট সবচেয়ে বেশি হিট ধরে রাখতে পারে, সেটা যুক্ত করে টমাস আলভা এডিসন এই ল্যাম্প আবিষ্কার করলো। আপনারা কি জানেন যে টমাস আলভা এডিসন কতবার ট্রাই করার পর এটা আবিষ্কার করছিল? কতবার? রেজাউল করিম অনেক কিছু জানে, আর কেউ বলবেন? টমাস আলভা এডিসন 10,000 বার চেষ্টার পরে সে ফাইনালি কিন্তু এই বাল্ব তৈরি করতে পারছিল। ধৈর্য কতখানি চিন্তা করেন। আমি আপনি হলে কতটুকু করতাম? 2-3 বার, এর বেশি না। টমাস আলভা এডিসন সে 10,000 বার ট্রাই করার পর ফাইনালি যে বাল্বটা জ্বলছিল সেটা 12 ঘন্টা সার্ভিস দিছিল, তারপর সেটা নষ্ট হয়েছে। ঠিক আছে, সেই টমাস আলভা এডিসন আমাদেরকে এই ডিসি বাল্ব, এই টাংস্টেন ফিলামেন্ট বাল্ব সেটা আবিষ্কার করছে। এরপরে আমাদের ইতিহাসের আর এক মহারথীর নাম আসবে, তার নাম কি বলেন তো? নিকোলা টেসলা। বাহ, কে বললেন এই নামটা? হ্যাঁ, টেসলা আর এডিসন, এই দুজনার যুদ্ধ কি নিয়ে বলেন দেখি? এ হলো ডিসি আর এ হলো এসি। এই টেসলা কিন্তু টমাস আলভা এডিসনের একজন কর্মচারী ছিল, তার অধীনে চাকরি করত। ঠিক আছে, তো টমাস আলভা এডিসন যখন বাল্ব আবিষ্কার করলো, সে ওই নিউ ইয়র্ক শহরে মানুষের বাড়ি বাড়িতে বিদ্যুৎ দিল, বাল্ব জ্বলছে। সে ব্যবসায়িক ছিল, টমাস আলভা এডিসন কিন্তু ব্যবসায়িক পারসন ছিল, বুঝছেন? আমাদের দেশের যেরকম নেতাদের অনেক বৈশিষ্ট্য আছে না, রাজনীতিবিদ পাশাপাশি সব ব্যবসায়ী, তো আমাদের এই টমাস আলভা এডিসনও ছিল সেই ব্যবসায়ী। সে কি করলো, বিভিন্ন সার্ভিস দিল, কিন্তু ডিজিতে অসুবিধা হলো যে একটা জেনারেটর দিয়ে বেশি এরিয়া কাভার করতে পারতেছিল না, কিছু বেশি দূরে বিদ্যুৎ পাঠাতে পারতেছিল না। তার মানে কিছু দূর পর পরই জেনারেটর বসানো লাগতেছিল। এটা তো একটা ব্যয়বহুল কস্টলি সমস্যা। তো এটা সমস্যার সমাধান কে দিল? টেসলা। টেসলা কে ছিল? তার অধীনে থাকা তারই কোম্পানির একজন কর্মচারী। সেটা টমাস আলভা এডিসন ভালোভাবে মেনে নিল না। এই টেসলা সমাধান দিল যে আমরা এসি বিদ্যুৎ দিতে পারি, এসি বিদ্যুৎটা আমরা হাই ভোল্টেজে জেনারেট করতে পারি এবং বেশি দূরে পাঠাইতে পারি। এডিসন সেটা নাকচ করে দিল যে না, এগুলো করা যাবে না। টেসলা কি করলো? বললো নাকি যে বস ইজ অলওয়েজ রাইট? বললো? আমরা আপনি হলে কি বলতাম?
বস ইজ অলওয়েজ রাইট বলে ওই জায়গায় থেমে যেতাম, তাই না? কারণ আমার তো চাকরি বাজাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো টেসলা কি করলো, তার চাকরি ছেড়ে দিল, নিজেই ছেড়ে দিল। বস কথা শুনে না, চাকরির দরকার নাই। তো কি করলো, সে এসি বিদ্যুৎ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচার শুরু করলো। তার বাধা হয়ে দাঁড়ালো টমাস আলভা এডিসন। খুব একটা সুবিধার লোক ছিল না। সে কি করলো, এসির বিরুদ্ধে প্রচার শুরু করলো। এসি ভালো না, এসিতে মানুষ মারা যাবে। এটা প্রমাণ করার জন্য সে গরু, ছাগল, তারপরে আপনার হাতি পর্যন্ত এসি বিদ্যুৎ দিয়ে মেরে ফেললো মানুষকে বোঝানোর জন্য। টমাস আলভা এডিসন, যাতে মানুষ কেউ এসি বিদ্যুৎ না নেয়। সেটাকে কি আটকায় রাখতে পারছে? বলেন দেখি। প্রতিভাবানকে কখনোই কেউ আটকায় রাখতে পারবে না। যার প্রতিভা আছে সে মানুষের কাছে পৌঁছাবে। তাহলে আমাদের কি হলো, টেসলা। টেসলা কি করলো, এসি বিদ্যুৎ দিল। এই টেসলা কিন্তু অনেক কাজ করছে। সে কিন্তু দরিদ্র পরিবারের সন্তান ছিল। ভালো আর্থিক অবস্থা থাকলে সে আরো মনে করেন যে মানুষের কাছে আরো কিছু করতো। টেসলা কয়েল সে ধারণা দিয়েছিল বিদ্যুৎ ট্রান্সফার করা যাবে কোনো প্রকার তারবিহীন। ঠিক আছে, এখনো কি আমরা এটা আবিষ্কার করতে পারছি? আমরা পরিপূর্ণ সেটাকে কি ব্যবহার করতে পারছি এই তারবিহীন বিদ্যুৎ পাঠাতে? পারি নাই, পারি নাই। তো টেসলার এই অবদান আজকে আমাদের এসি বিদ্যুৎ। হ্যাঁ, তো এই এডিসন যে আবিষ্কার করেছিল সেটা ছিল 1880 সালের দিকে, 81 সালের দিকে সে সর্বপ্রথম এই বাল্বটা দিল। হ্যাঁ, তো দেখেন খুব বেশি আগের কথা না। এরপর আমি বাল্ব পাইলাম, এরপর এই ইলেকট্রিসিটি থেকে আমাদের প্রথম প্রাপ্তি ছিল কিন্তু বাল্ব। তখন আমাদের জেনারেটর থেকে আমাদের প্রাপ্তি বলতে কি, আলো, তাই না? খুব বেশি কিছু আমরা পাইতাম না। আর ফ্যারাডের মোটর, ওখানে ম্যাগনেটিক ফোর্স তৈরি করে মোটর চালানো হয়েছিল। এরপরে আমাদের আবিষ্কার হলো 1948 সালে কি ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে? বলেন তো, জানেন নাকি আপনারা? হ্যাঁ, তাহলে থাক। এরপরে যখন ট্রানজিস্টর আবিষ্কার হলো তখন ইলেকট্রনিক্স কে ডেভেলপ করা শুরু করলো। তখন ডায়োড, ক্যাপাসিটর, ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার ফলে বিদ্যুৎটা আমাদের একেবারে কন্ট্রোলে চলে আসলো। কন্ট্রোল। তখন আমাদের ইলেকট্রনিক্স ডেভেলপ করা হলো। তখন আমাদের ইলেকট্রনিক যন্ত্র বানানো শুরু হলো। কম্পিউটার আবিষ্কার হলো, ক্যাসেট আবিষ্কার হলো, আরো কত কি। আর এখন ইলেকট্রনিক্স ছাড়া, ইলেকট্রিক্যাল ছাড়া আমরা আসলে কতটুকু আমাদের জীবন কল্পনা করতে পারি বলেন? একেবারে অস্তিত্বহীন। ঠিক আছে, সেই আজকের বিদ্যুৎ কিন্তু আসলে আমাদের এই পর্যন্ত আসা সহজ ছিল না। অনেক মানুষের অনেক অবদান, একটু একটু করে আমাদের সে আজকে প্রাপ্তি। ঠিক আছে, তাহলে এবার আমরা পড়াশোনায় ফিরে আসি। আপনাদের একটা দেওয়া হয়েছে, পিডিএফ দেওয়া হয়েছে, পাইছেন আপনারা? হ্যাঁ, আমরা ওই পিডিএফটা করব। পিডিএফ এর প্রথম প্রশ্নটা কি বলেন একজন? কারেন্ট কি? তাহলে আমাদের কারেন্ট তো বুঝলাম। তাহলে আমাদের কারেন্টের এখন গাণিতিক সংজ্ঞায় আসতে হবে। তাহলে কারেন্টের আমাদের গাণিতিক সংজ্ঞা হচ্ছে ডি কিউ বাই ডিটি। এটা কি কারেন্টের গাণিতিক সংজ্ঞা? আমরা তো জানি যে চার্জ প্রবাহের হার কারেন্ট। আর এই ডি কিউ বাই ডিটি এটার মানে বুঝি তো আধুনিক ডিফারেন্সিয়েশন। তার মানে ডি বাই ডিটি কিউ, এই কথাটার মানে কি জানি? ডি বাই ডিটি এই জিনিসটা বুঝি কিনা? হ্যাঁ, ডি বাই ডিটি মানে বোঝায় চেঞ্জ অফ টাইম, সময়ের সাথে সাথে। কিউ মানে চার্জ, কিউ হচ্ছে চার্জ। যদি চার্জের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, যদি চার্জ পরিবর্তন হতে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? কারেন্ট বলবো। কারেন্ট বলবো। যদি চার্জ পরিবর্তন হয় সেটা হবে কারেন্ট, পরিবর্তন না হলে আমরা কারেন্ট বলবো না। তার মানে চার্জ যদি না যায়, ইলেকট্রন যদি না যায়, তাহলে আমরা কিন্তু সেখানে কারেন্ট পাবো না। ঠিক আছে, এরপরে কি আসলো বলেন? ভোল্টেজ। ভোল্টেজ কি লেখা আছে বলেন?
চাপ। তাইলে আমরা জানি যে মেটালের মধ্যে তো এই যে আমাদের মনে করেন একটা মেটাল, একটা কপার মেটাল, তাহলে এর ভিতর তো অসংখ্য কোটি কোটি ইলেকট্রন আছে। এক কপারের এক সিসিতে মেবি 8.5 গুণ 10⁻, কত জানি না কতটা ইলেকট্রন আছে, মানে 22 কি 18 20 এরকম এতটা ইলেকট্রন আছে। তাহলে কপারের মধ্যে যে ইলেকট্রন আছে একে এমনি এমনি মুভ করবে? বলেন, এমনি এমনি যাবে? তাকে একটা প্রেসার দিতে হবে। সেই প্রেসারটা কি? সেই প্রেসারটাই হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, আরেকটা কি? আরেকটা হবে রেজিস্ট্যান্স। তাহলে আমার এই যে মিটার, আমি এক জায়গায় থেকে আরেক জায়গায় কারেন্টটা পাঠাইলাম, তাহলে আমার এই যে নিজস্ব একটা বাধা দিবে। যেরকম আমি যদি পানি নিয়ে যাই, একটা নিজস্ব বাধা আছে। আপনি যে জিনিসই নিয়ে যান এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে একটা নিজস্ব বাধা আছে। সেই বাধাটার নাম কি বলেন তো? রেজিস্ট্যান্স। তার মানে সে একটা বাধা দিবে। বাধা ছাড়া আমরা কোনো জিনিসই পাবো না, এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। এরপরে কি আছে প্রশ্ন একটু বলেন একজন। সার্কিট আমরা বেশি পড়বো না আজকে, অল্প একটু পড়বো। সার্কিট কাকে বলে বলেন এবার? এগুলো আপনারা জানেন। সার্কিট কি? সম্পূর্ণ পথ সার্কিট, অর্থাৎ যতগুলো পথ দিয়ে আমার কারেন্ট যাবে সবগুলো পথ মিলায়ে আমরা সার্কিট বলবো। তার মানে সার্কিট একদম পূর্ণ, এই পুরো পথটাকে আমরা বলবো সার্কিট। যেটাই পথ কারেন্টের ভাষায় বা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় সেটাকে আমরা বলবো সার্কিট। সার্কিট মানে আর কি না, আমরা মানুষ যে পথে হাঁটি ওটা পথ, আর কারেন্ট ইলেকট্রন এই পথে যাচ্ছে, এটাকে আমরা বলবো সার্কিট। আরেকটা কি বলেন? আরেকটা প্রশ্ন পড়াবো। হ্যাঁ বলেন পরের প্রশ্নটা। সার্কিট কত প্রকার বলেন তো? এটাও আপনারা জানেন, 3 প্রকার। এক হচ্ছে কি সার্কিট? সার্কিট, হ্যাঁ, সার্কিট হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে সিরিজ সার্কিট, আর 2 হচ্ছে প্যারালাল সার্কিট, আর 3 হচ্ছে মিক্স সার্কিট। যে শীট দেখে বলতেছে একজন, আপনাদের সবার কাছে কি সেই শীটটা আছে? নাই মনে হয় অনেকের কাছে, বুঝছেন? আছে কি সবার কাছে? না থাকলে বলেন, আমি দিচ্ছি। আছে? হ্যাঁ, মানে অনেকে আবার পরে জয়েন করছে তো বুঝেই নাই যে শীট দেওয়া হয়েছে। তো আমরা 12 জন ছিল, এখন আবার কমে গেল কেন? আমরা আজকে ডিসি সার্কিট শেষ করি এখানেই, আমরা পরের দিন এখান থেকে পড়বো। আপনাদের সময় হয়ে শেষ তো, ঠিক আছে? হ্যাঁ, যার যার প্রশ্ন আছে বলেন। হ্যাঁ, ও ফ্লেমিং এর, রাইট রাইট, এটা ফ্লেমিং এর লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড রুল। হুম হুম, না ঠিক আছে ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? না বললে আপনারা ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। পড়াশোনা শুরু করেন। হ্যাঁ বলেন, আব্দুল আওয়াল ভাই। এটা ভিডিও ক্লাস দেখে একটু জেনে রাখলেন আর কি, এটা খুব বেশি জানার দরকার নাই। নিজের ভালো লাগা আকাঙ্ক্ষা থেকে জানলেন আর কি। যদি খুব বেশি জানতে হয় একটু ইলেকট্রিসিটি একটু ঘাটাঘাটি করলেন। না 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 ভাই, যেগুলো দিয়ে দেবো আমরা, যেটা প্রশ্ন হবে পরীক্ষায় ততটুকু আমরা দিয়ে দেবো। এই যে আমরা শীট থেকে প্রশ্ন হবে, যে শীটটা দিয়ে পড়তেছেন না, এখান থেকে পড়ানো হবে। হ্যাঁ, আচ্ছা। আর হ্যাঁ অবশ্যই, জয় দাস বলেন।
হ্যাঁ, না না না, দি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থাকতে হবে। অর্থাৎ ওই ডিসি এক্সপেরিমেন্টটা কি হয়েছিল, ওই তো ছোট ভোল্টেজ ছিল, একদম সিম্পল। বড় ভোল্টেজ দিলে তো ওই কয়েলটা পুড়েই যাবে। তো যখন ওটা চালু করছে তখন একটা সিগন্যাল গিয়েছে, অর্থাৎ প্রাইমারি থেকে সেকেন্ডারিতে একটা মাত্র আপনার সাইকেল গেছে, বুঝছেন? তো কি হয়েছে, তো ওইটা ওই সময় ওই কাঁটাটা নড়ছে। আবার যখন বন্ধ করছে তখন আবার সেই ম্যাগনেট, তো ম্যাগনেট ওখানে ম্যাগনেটিক ফোর্স তো তৈরি হয়েছে, আবার ম্যাগনেট কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তখন ওই কম্পাসের কাঁটাটা আবার আগের জায়গায় ফিরে আসছে। তো এইভাবে এক ডিসির কারণে, ডিসির কারণে। হুম, এসি হলে এটা তো কন্টিনিউয়াস, আমরা প্রাইমারিতে দিলে সেটা সেকেন্ডারিতে পাবো, বুঝছেন? হ্যাঁ, এগুলো আরো ডিপলি জানবেন, আমি তো খুব কম সময়ের হ্যাঁ হ্যাঁ, খুব কম সময়ের মধ্যে বললাম তো আসলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে, আবার নতুন করে শুরু করেন, আপনাদের একেবারে জিরো থেকে শুরু করা হবে। হ্যাঁ, আমরা এটাই ধারণা করব যে আমার একটা স্টুডেন্ট আছে, সে কিছুই জানে না, তাকেও চাকরি পাইতে হবে, বুঝছেন? যে ভালো, তাকেও চাকরি পাইতে হবে, যে কিছু জানে না তাকেও আমার চাকরি পাইতে হবে, কারণ সেও একটা আশা নিয়ে আমাদের এখানে কোর্স করতেছে। ঠিক আছে, সবাই যাতে চাকরি পায় আমরা সেটার জন্যই কাজ করব, বুঝছেন? আর চাকরি পাইতে হলে একটু টেকনিক্যালি পড়তে হবে, সেগুলো নিয়েও কথা বলবো। হ্যাঁ, শুধু পড়ে গেলেই হবে না, একটু স্যাক্রিফাইস করতে হবে নিজেকে, একটু নিজেকে আলাদা করে ফেলতে হবে, সময় অপচয় যেখানে হয় সেখান থেকে দূরে করতে হবে, বুঝছেন? আর চাকরি হবেই, সবাই শেষ পর্যন্ত ধরে রাখলে চাকরি হবেই। এখন আপনাদের একটাই কাজ, স্যারদের কাছে শিখবেন, বুঝে নেবেন, সেটা নোট করে রাখবেন। তাহলে কি একটা সময় সিলেবাস শেষ হবে, সিলেবাস শেষ হলে তখন আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন আর এক্সাম দেবেন। ঠিক আছে? আর আর কেউ কোনো কিছু প্রশ্ন? আস্তে আস্তে বলবো, আজকে তো কথা বলতেই পারলাম না, ওইদিকে চলে গেল। ঠিক আছে, কিভাবে পড়াশোনা করলে আগানো যায়, টেকনিক্যালি কিভাবে পড়ানো যায়, পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর যদি কেউ কিছু প্রশ্ন না করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর একটা প্রশ্ন, বলেন বলেন, লাস্ট প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নোট করে বলতে গেলে আমি আপনাকে যে শিট দিছি এভাবে নোট করবেন, এটা দিয়েই শুরু করবেন, বুঝছেন? টাইপ ওয়ানটা হুবহু আপনার হ্যাঁ বলেন। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই বলেন। যে কথা পান অলওয়েজ সব নোট করবেন। আপনার এখন অ্যাজ এ স্টুডেন্ট, আপনি হচ্ছেন ছাত্র, আপনি যেটা শিখবেন সেটাই লিখে রাখবেন, কারণ আমাদের মস্তিষ্ক এত শার্প না যে একবার শিখলাম, জানলাম, মনে রাখলাম। মানে আমি খুব দুর্বল স্টুডেন্ট ছিলাম, আমি যেভাবে টেকনিকে পড়তাম, মানে আমি স্যারের কাছ থেকে যে কথাটাই শিখতাম সেটাই নোট করে রাখতাম। তাহলে কি হতো, আমার 100টা, মনে করেন 100টা নোট, তাহলে এটা একটা পড়তে পড়তে হয়তো এক সময় হয়ে যেত 50টা, এক সময় হয়ে যেত 20টা, এক সময় হয়ে যেত 10টা। তার মানে কি, একটা সময় ওই 10টা জানলে পড়া মানে আমার ওই 100টা পড়াই হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি সব জানতেছি। তার মানে কি, আমি তো একেবারে শূন্য থেকেই শুরু হয়েছে, তার মানে আমাকে সব নোট করতে হবে, যেটা শিখবো, যেটা জানবো। স্যার মনে করেন একটা কথা লিখে দিচ্ছে, বাট সে একটা কথা বলছেও, যদি আপনার মনে হয় যে এই কথাটাও তো আমার মনে রাখা দরকার, তাহলে আমার নোট করে রাখতে হবে। অনেকে ভালো স্টুডেন্ট আছে, এই একবার জানলেই পারতেছে, তার হিসাবটা আলাদা, বুঝছেন? প্রথম শীটটা নোট করেন, এরপরে টেসলা বইয়ের পিডিএফ আমাদের কাছে ভার্সন 1 আছে, ঠিক আছে, পিডিএফ করা আছে। আর ভার্সন 4 আপনারা একটা কিনে নেবেন, যেহেতু বুঝতেই পারছেন আপনারা লাখ লাখ টাকার চাকরির স্বপ্ন দেখতেছে, আমরা চাকরি তো পাবো অবশ্যই। একটু এই টেসলা 4 করাবো আমরা, ভার্সন 4 ভলিউম 1। এটা একটু আপনারা বইটা কিনবেন, যতদিন না কিনেন ততদিন আমাকে আগেই জানাবেন যে ভাইয়া আমি ওই বইটা এখনো কিনতে পারি নাই, পিডিএফ দিবেন, তাহলে আমি আপনাকে আগে পিডিএফটা দিয়ে দেবো, যাতে আপনি অন্ততপক্ষে ততদিন ক্লাসগুলো করতে পারেন। ঠিক আছে, ব্যক্তিগতভাবে আমার থেকে চেন, ভাইয়া আমার কাছে ভলিউম 1 আছে, এটা তোমার স্যার দিয়ে দিবে, তোমার পরিচালক স্যার ভলিউম 1 দিয়ে দিবে, ভলিউম 4টা আমি দিয়ে দেবো। এখন পুরো ভলিউম তো আমি পিডিএফ করতে পারবো না, বুঝতে পারছো, আমার সময়ও নাই, এতগুলো কিভাবে করবো। এন্ড যেটা আমি করাবো, যেরকম আজকে টাইপ 1 করালাম, দিয়ে দিলাম,
টাইপ 2 যেদিন করাবো সেদিন দিয়ে দিব, কিন্তু আমার থেকে চেয়ে নিতে হবে, আগে বলতে হবে যে ভাইয়া আমি এখনো বই সংগ্রহ করতে পারি নাই, টাইপ 2 করাবেন আজকে, আমাকে পিডিএফটা দিয়ে দেন। তাহলে টাইপ ভার্সন 4 এর আমি টাইপ 2টা দিয়ে দেবো। আর ভলিউম 1 এর সাথে অনেক মিল নাই, অনেক অঙ্ক অ্যাড করা হয়েছে এই ভার্সন 4 এ, ঠিক আছে? থার্ড এডিশন কষ্ট হলে চালাবে, দু একটা অঙ্ক মিসিং থাকবে, ঠিক আছে? ওইটা একটু কষ্ট করে লিখে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, আর কেউ? আমরা টেসলা করাবো, টেসলা করলেই সব হবে, আশা করা যায় কাভার হবে, বুঝছেন? ওই একই অঙ্ক করা আছে। শুনেন, আমি চাকরি পাইছি শুধু রেজোনেন্স পড়ছি, একটা দিয়ে হয়েছে, তখন আমি তো এত কিছু